হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডব্লিউবিএসএলএসটির বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বোটানির বিভিন্ন অংশ আলোচনা করছি। অর্থাৎ তোমাদের সিলেবাসে বোটানির যে ডিফারেন্ট টপিকস আছে তো সেগুলো আলোচনা করছি। আমি আলোচনা শুরু করলাম কিন্তু মাইক্রোবায়োলজি নিয়ে। প্রধানত আমি আমার নোটসের খাতা থেকেই এই আলোচনা করছি। তোমরা অলরেডি যারা আমার থেকে নোট পারচেস করেছো তারা যদি এই ক্লাসগুলো দেখো তোমাদের নিশ্চয়ই অনেকটা সুবিধে হবে। এবং তার সাথে সাথে একটা বিষয় বলি যে আমি তোমাদের বলেছিলাম যে মে মাসের প্রথম দিকেই আমি প্রধানত ক্লাস শুরু করব। তো আজকে মে মাসের প্রায় 9-10 তারিখ হতে চললো, কিন্তু আমার একটু শরীর খারাপের জন্য আমি লাইভ ক্লাস শুরু করতে পারিনি। যখন আমি সময় পাচ্ছি তো তখনই প্রধানত বিভিন্ন বিষয় আমি এইভাবে রেকর্ড করে নিচ্ছি এবং সেই রেকর্ড তো আমি তোমাদের আপলোড করে দিচ্ছি। তোমরা যারা অলরেডি আমার থেকে নোটস পারচেস করেছো তারা যদি এই ভিডিওগুলো দেখো তোমাদের অনেকটাই সুবিধে হবে। এবং আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হলেই আমি তোমাদের লাইভ ক্লাস শুরু করব। এবং সেক্ষেত্রে এই যে ক্লাসগুলো যেগুলো রেকর্ড দিচ্ছি লাইভ ক্লাসে, আর সেগুলো কিন্তু আমি পড়াবো না। এর কারণটাই হচ্ছে এটা খুব দ্রুত সিলেবাস আমাকে শেষ করতে হলে এইভাবেই কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হবে। তো দেখো এরপরে তো আমি প্রথমেই মাইক্রোবায়োলজি দিয়ে আমি প্রধানত ক্লাস শুরু করেছিলাম এবং প্রথম ক্লাসে দেখবে যে আমি ভাইরাস সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিওফাজ তোমাদের যেরকম সিলেবাস আছে 9-10 লেভেলে তো সেইভাবেই আলোচনা করেছি। অর্থাৎ ভাইরাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং আগের ক্লাসে আমি আলোচনা করেছি ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচার। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে আছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার একদম আণবিক্ষণিক গঠন। ব্যাকটেরিয়ার আণবিক্ষণিক গঠন বলতে ডিফারেন্ট পার্টস, একটা ব্যাকটেরিয়ার সেলে প্রধানত কী কী পার্টস আছে তো সেগুলো সম্পর্কেই তোমাদেরকে জানতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও একটি পোর্শন কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, তো সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া। যদিও সিলেবাসে এই রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া পোর্শন নেই, কিন্তু তবুও ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে এবং তার সাথে সাথে হার্মফুল কিছু ব্যাকটেরিয়ার নাম এবং তার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়াল কিছু ব্যাকটেরিয়ার নাম আমাদের পড়তে হবে। দেখো তাহলে শুরু করছে রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় বলি, দেখো এই লেভেলে প্রধানত বিভিন্ন অংশ মানে লাইন বাই লাইন পড়ে প্রধানত তোমাদের বলার দরকার নেই। আমরা যেটা মনে হয় তোমরা অলরেডি বিএসসি এবং এমএসসি তোমরা পড়েছো, তো সেই কারণের জন্য নোটসের লাইন বাই লাইন বোঝানোর দরকার নেই। আমি প্রধানত এই যে ক্লাসগুলো যেগুলো করছি এগুলো র্যাপিড ক্লাস, প্রধানত সেই অংশগুলোই আমি এক্ষেত্রে তোমাদের সাথে আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো প্রধানত পরীক্ষাতে আসে। সুতরাং একদম ডিটেলসে নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট অংশগুলোই তোমাদের সাথে আলোচনা করব। দেখো ব্যাকটেরিয়া যে পদ্ধতিতে রিপ্রোডাকশন করে, তিনটে প্রসেসে রিপ্রোডাকশন করে। প্রথম যে প্রসেস সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ মানে হচ্ছে অঙ্গজ জনন এবং তার সঙ্গে সঙ্গে আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটাকে বলে অযৌন জনন এবং এর সাথে সাথে জেনেটিক রিকম্বিনেশন, সিম্পলি যেটাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই যে প্রসেস আছে তো সেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বিভিন্নভাবে হয়। প্রথম যে প্রসেস আছে তো সেটি হলো বাইনারি ফিশন। তো বাইনারি ফিশন কিভাবে সম্পন্ন হয় দেখো, ধরে যাক এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়াল সেল আছে, তো দেখতে পাচ্ছি এটা ব্যাকটেরিয়াল সেল এবং যেহেতু ব্যাকটেরিয়াল সেল অবভিয়াসলি ব্যাকটেরিয়াল সেলের বাইরের দিকের যে কভারিং থাকবে তো সেটা সেল ওয়াল থাকবে এবং সেল ওয়ালের ভিতরে প্লাজমা মেমব্রেন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ডিএনএ থাকবে এবং এই ডিএনএ কিন্তু পেরেন্ট ডিএনএ। এবং যখন বাইনারি ফিশন হয় তখন ডিএনএ কিন্তু রেপ্লিকেশন করে এবং এই যে রেপ্লিকেশন প্রসেস এটা প্রধানত থিটা মডেলের রেপ্লিকেশন হয়, রাইট। সুতরাং ব্যাকটেরিয়া যখন অ্যামাইটোসিস পদ্ধতিতে যখন সে রিপ্রোডাকশন করবে তখন তার ডিএনএ রেপ্লিকেশন কিন্তু থিটা মডেলে হবে, যেটাকে বলা হচ্ছে রোলিং সার্কেল মডেল অফ রেপ্লিকেশন। এবং তার ফলে ডিএনএ যে ডিএনএ আছে যেটা পেরেন্টাল ডাবল স্ট্যান্ডার্ড যে ডিএনএ, আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রধানত সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, তাহলে রেপ্লিকেশনের ফলে দুটো ডিএনএ তৈরি হয়। এরপরে কি হবে, এরপরে এর ট্রান্সভার্স সেপ্টাম ডেভেলপ ইন্টু দ্য মিডল অফ দ্য সেল। দেখো এই জায়গাতে একটা সেলের মিডলে একটা ট্রান্সভার্স সেপ্টাম তৈরি হচ্ছে এবং তার ফলে টোটাল সেল দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং এই যে প্রসেস তো একেই আমরা বলবো বাইনারি ফিশন। দেখো বাইনারি ফিশন প্রধানত ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনে হয়। ব্যাকটেরিয়া দুরকম এনভায়রনমেন্টাল কন্ডিশনে ব্যাকটেরিয়াকে প্রধানত যেতে হয়। একটা ফেভারেবল হতে পারে মানে যখন এনভায়রনমেন্টে সব কিছু ঠিকঠাক আছে তো সেটাই ফেভারেবল কন্ডিশন। আর যখন এক্সট্রিম যখন কন্ডিশন, যখন স্ট্রেসফুল যখন কন্ডিশন হয় তখন ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করে। কিভাবে এন্ডোস্পোর তৈরি করে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং বাইনারি ফিশনে প্রধানত একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকমভাবে প্রধানত এদের রিপ্রোডাকশন হয়। এবং বাইনারি ফিশন প্রধানত অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, কোনো রকম স্পিন্ডল ফর্মেশন হয় না। সুতরাং এই যে প্রসেস তো এটাই অ্যামাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে প্রধানত ব্যাকটেরিয়া বাইনারি ফিশন করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেজিটেটিভ প্রসেস অফ ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন। এরপরেই যে ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন আছে তো সেটা হলো বার্ডিং।
এবং বার্ডিং প্রসেস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বাইসেট এবং হেল ইন বাইফিডি ব্যাকটেরিয়াম। দেখো এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়াল সেল দেখতে পাচ্ছ এবং এই ব্যাকটেরিয়াল সেল মাদার সেল, এবং এই মাদার সেলের মধ্যে একটা স্মল সোয়েলিং হয়, মানে একটা স্ফীত অংশ এক্ষেত্রে তৈরি হয়, স্মল সোয়েলিং অ্যাট ওয়ান সাইড, যেটা প্রধানত গ্র্যাজুয়ালি গ্রো করবে, তাহলে একটা ছোট্ট একটা সোয়েলিং হবে এবং সাইমালটেনিয়াসলি ডিএনএ আন্ডারগো ডিভিশন। তাহলে দেখো মাদার সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ আছে এবং এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে বিভাজিত হবে এবং যে নতুন যে ডিএনএ যেটা তৈরি হয়েছে সেটা এই বার্ডের মধ্যে ঢুকে যাবে, রাইট। তারপরে কি হবে, ওয়ান ডিএনএ রিমেইন ইন দ্য মাদার, দেখো একটা ডিএনএ মায়ের দেহতে থাকবে এবং আর একটা ডিএনএ সাইটোপ্লাজম গো টু দ্য বার্ড, তো বার্ডের মধ্যে আর একটা ডিএনএ ঢুকে যাবে, বাট গেট বার্ড এরপরে কি হবে, সেপারেটেড ফ্রম দ্য মাদার বাই পার্টিশন, ঠিক আছে। তাহলে এই যে প্রসেস, তো এটাই হচ্ছে বার্ডিং প্রসেস। যেমন কারা করবে, যেমন হাইফো মাইক্রোবিয়াম এবং তার সঙ্গে সঙ্গে রোডো মাইক্রোবিয়াম এরকম বার্ডিং প্রসেসে রিপ্রোডাকশন করে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন প্রসেস, তো তাকে আমরা বলবো এন্ডোস্পোর ফর্মেশন। সো আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা জানি যে অযৌন জননের একক কিন্তু রেণু, রাইট। সুতরাং আসেক্সুয়াল রিপ্রোডাকশন যে প্রসেসে হয় তো তাকেই বলা হয় স্পোর। যেগুলো হায়ার প্ল্যান্ট আছে তাদের ক্ষেত্রে দুই রকমের স্পোর তৈরি হয়, একটা আসেক্সুয়াল স্পোর এবং একটা সেক্সুয়াল স্পোর, এবং সেক্সুয়াল স্পোর কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হয়, এবং সেক্সুয়াল স্পোর যেটা সেটা কিন্তু প্রধানত প্রথম সেল অফ গ্যামেটোফাইট, যেমন মাইক্রোস্পোর আছে, তার সঙ্গে সঙ্গে এগ আছে, এগুলোকে প্রধানত আমরা সেক্সুয়াল স্পোর বলবো। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু আসেক্সুয়াল স্পোর, রাইট। তো এই জায়গাতে দেখো বলছে স্পোর্স আর ইউনিসেলুলার অ্যান্ড দ্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, মানে স্পোর প্রধানত রেণু একটা ছোট্ট গঠন এবং এটা প্রধানত এককোষী হয় এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হয়। যখন এক্সট্রিম কন্ডিশন যখন হয় তখনই প্রধানত ব্যাকটেরিয়া স্পোর তৈরি করে, এবং যখন কন্ডিশন ফেভারেবল হয় তখন সেই স্পোর থেকে নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়, রাইট। সো ফরমেশন অফ দ্য স্পোর বাই ভেজিটেটিভ সেল, মানে একটা নর্মাল ব্যাকটেরিয়াল সেল থেকে যে স্পোর তৈরি হয় যে প্রসেস, তো তাকেই বলা হয় স্পোরুলেশন অর স্পোরোজেনেসিস। এবার এই যে স্পোর আছে, এই স্পোর প্রধানত দুই রকমের হয়, একটা এন্ডোস্পোর এবং আর একটা এক্সোস্পোর। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় এই জায়গা থেকে। তো এন্ডোস্পোর দেখো, এন্ডোস্পোর বলছে প্রেজেন্ট উইদিন দ্য সেল, এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়াল সেল দেখতে পাচ্ছ, তো ব্যাকটেরিয়াল সেলের ডাবল মেমব্রেন আমি এঁকেছি। আউটার যে মেমব্রেন তো সেটাই সেল ওয়াল, এবং ইনার যে মেমব্রেন আছে তো সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এন্ডোস্পোর প্রধানত সেলের ভিতরে তৈরি হয়, তার মানে প্লাজমা মেমব্রেনের ভিতরে তৈরি হয়। দেখো কমন টাইপ অফ দ্য স্পোর প্রডিউসড মেনলি ইন দ্য ব্যাকটেরিয়া, তাহলে এন্ডোস্পোর প্রধানত একদম কমন টাইপের স্পোর, এটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এই এন্ডোস্পোর তৈরি করে, যেমন ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম স্পিসিস ক্যান প্রডিউস এন্ডোস্পোর। এবং এন্ডোস্পোর কিন্তু ব্যাকটেরিয়াল সেলে দেখো অনলি ওয়ান প্রডিউসড বাই সিঙ্গেল মাদার, অর্থাৎ একটা মাদার থেকে কেবলমাত্র একটাই এন্ডোস্পোর তৈরি হয়, এবং এক্ষেত্রে সেল ডিভিশন ইজ নট ইনভলভড ইন ফর্মেশন, এবং এন্ডোস্পোর আর ফর্মড ইনসাইড দ্য মাদার সেল। যে অংশগুলো ইম্পর্টেন্ট আমার নোটসে আমি হাইলাইট করে রেখেছি, তোমার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে নোটস হিউজ, কিন্তু দেখো কোনো বিষয় বুঝতে গেলে প্রধানত সব কিছু যদি তোমাদের লেখা থাকে তাহলে আর অন্য কোথাও থেকে তোমাকে কনসাল্ট করতে হবে না, অন্য বই থেকে। অনেক সময় নোটস এরকম হয় খুব শর্টে প্রধানত নোটস তৈরি করা থাকে, কিন্তু সেই নোটস প্রধানত কোনো একটা নোটস যখন কোনো স্টুডেন্ট করে সে তার নিজের জন্য করে, কিন্তু আমি এক্ষেত্রে যে নোটস তৈরি করেছি সেগুলো আমার জন্য যেমন তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য, তো তোমরা যাতে বুঝতে পারো তো সেরকমভাবেই কিন্তু আমার নোটসে সব কিছু লেখা আছে, এবং যে বিষয়গুলো ইম্পর্টেন্ট তো সেগুলো হাইলাইট করা আছে, তোমরা হাইলাইটেড পোর্শনগুলো বেশি ফোকাস করবে, এবং যখন হাইলাইটেড পোর্শনগুলো ফোকাস করছো দেখবে যে কোনো একটা অংশ বুঝতে পারছো না, তখন যে জায়গাতে হাইলাইট করা নেই সেখানটা পড়ে নেবে, দেখবে সেই পোর্শন বা সেই জায়গা কিন্তু তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এক্ষেত্রে এই যে সেল আছে, তাহলে দেখলাম যে এন্ডোস্পোর প্রধানত একটাই তৈরি হয়, মাদার সেলের মধ্যে একটাই প্রধানত এন্ডোস্পোর তৈরি হয়, এবং এটা কিন্তু কমন টাইপের স্পোর, ঠিক আছে। এবং এন্ডোস্পোর ফর্মেশন রেস্ট্রিক্টেড টু 6 ব্যাকটেরিয়াল জেনেরা। দেখো এন্ডোস্পোর ফর্মেশন প্রধানত 6টি ব্যাকটেরিয়াল জেনারের মধ্যে তৈরি হয়, ইনক্লুডিং দুটো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, তাহলে ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম হলো এমন দুটো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা এন্ডোস্পোর তৈরি করে। তো এক্সোস্পোর তাহলে কি, দেখো ব্যাকটেরিয়াল সেলের বাইরে প্রধানত যে স্পোর তৈরি হয় তো তাকেই আমরা বলবো এক্সোস্পোর। প্রডিউসড ইন দ্য ইউক্যারিওটিক সেল অফ দ্য ফাঞ্জি, অ্যালগি এবং সায়ানোব্যাকটেরিয়া। তার মানে ইউক্যারিওটিক সেলও কিন্তু এই ধরনের এক্সোস্পোর তৈরি করে, এবং সেভারাল এক্সোস্পোরস আর প্রডিউসড বাই সিঙ্গেল স্পিসিস, এবং একটা স্পিসিস প্রধানত অনেকগুলো এক্সোস্পোর তৈরি করতে পারে। সিম্পলি যে বিষয়টা বলছিলাম, দেখো এক্সোস্পোর প্রধানত কোনো একটা পার্টিকুলার সেল বা কোনো প্ল্যান্ট প্রধানত এই স্পোর তৈরি করে এবং সেগুলো এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ে অসংখ্য স্পোর তৈরি হয়, কিন্তু যখন কন্ডিশন যখন আনফেভারেবল থাকে তখনই জেনারেলি এন্ডোস্পোর তৈরি হয়, এবং একটি মাদার সেলের মধ্যে একটাই এন্ডোস্পোর তৈরি হয়।
এবং এন্ডোস্পোর প্রধানত 6টা জেনেরা ব্যাকটেরিয়াল জেনেরা এন্ডোস্পোর তৈরি করে, তবে দুটো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম এরা প্রধানত এন্ডোস্পোর তৈরি করে। এটা কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট, রাইট? এক্সাম্পল কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট। এরপর দেখো ইকোলাই হচ্ছে এমন একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টাইন। আমরা প্রত্যেকে জানি যে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে থাকে, ভিটামিন B12 সিনথেসিস করে, বাট ইট ডাজ নট ফর্ম দ্য এন্ডোস্পোর। এটা কিন্তু কখনোই এন্ডোস্পোর তৈরি করে না। সাম এন্ডোস্পোর আর ভায়াবল ওভার 100 ইয়ার্স। কিছু কিছু এন্ডোস্পোর আছে যেগুলো অন্তত 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, এবং এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কিন্তু সব সময় ডেঞ্জারাস হয়। এবং এন্ডোস্পোর আর অ্যাকাইনেট, দেখো কিছু টার্ম একটু দেখে নাও। বলছে অ্যাকাইনেট কাকে বলে? আর দ্য ডরমেন্ট সেল ফর্ম ফ্রম দ্য ব্যাকটেরিয়াল সেল, দে আর নন মোটাইল অ্যান্ড আর নট রেজিস্ট্যান্ট টু হিট। দেখো ব্যাকটেরিয়াল সেল অনেক সময় মডিফাই হয়ে যায়, এবং সেই মডিফাই হয়ে সেই সেল প্রধানত আর অন্য কিছু কাজ করে না। সেটা যখন স্ট্রেসফুল কন্ডিশন হয় তো তখন প্রধানত এই অ্যাকাইনেট তৈরি হয়, কিন্তু এই অ্যাকাইনেট কিন্তু হিট রেজিস্ট্যান্ট নয়। কিন্তু এন্ডোস্পোর জেনারেলি দেখো রেজিস্ট্যান্ট টু দ্য হিট, অ্যান্ড ইট ইজ ডিহাইড্রেটেড রেস্টিং সেল দ্যাট আর ফর্মড ইন্ট্রাসেলুলারলি অ্যান্ড কন্টেইন এ জিনোম। ঠিক আছে, এর মধ্যে জিনোম থাকে। তো এটাই হচ্ছে অ্যাকাইনেট। অ্যাকাইনেট কাকে বলে জাস্ট একটু জেনে রাখবে, রাইট? সুতরাং আমাদের যেটা মেন ফোকাস আমরা যেটা পড়বো যেটা, তো সেটা হচ্ছে এন্ডোস্পোর কিভাবে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে এন্ডোস্পোরের স্ট্রাকচার। প্রচুর ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, সেই কারণের জন্য দেখো এখানটা কিন্তু ভালো করে পড়তে হবে। তো স্ট্রাকচার অফ এন্ডোস্পোর যে কোনো বোটানি স্টুডেন্টসের এই অংশটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে বা পড়তে হবে। ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এটসেট্রা ফর্ম দ্য এন্ডোস্পোর in which when there is lack of water or the depletion of the essential nutrients in the environment, যখন পরিবেশে কোনো ওয়াটার থাকে না, সুইটেবল কন্ডিশন যখন থাকে না, তো তখন কিছু ব্যাকটেরিয়া আছে যেমন ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম। তুমি কিভাবে মনে রাখবে? BC। ঠিক আছে, ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম টিটেনি এই এন্ডোস্পোর তৈরি করে। এবং এন্ডোস্পোর দেখো বলছে এন্ডোস্পোর প্রধানত অনলি ওয়ান স্পোর ইজ ফর্মড ইন এ সিঙ্গেল সেল। একটা সেলের মধ্যে একটাই এন্ডোস্পোর থাকে, এবং অন জার্মিনেশন যখন এন্ডোস্পোর আনফেভারেবল কন্ডিশনে তৈরি হয়, কিন্তু যখন কন্ডিশন যখন ফেভারেবল হয় তখন এন্ডোস্পোরের জার্মিনেশন ঘটে এবং এন্ডোস্পোর গিভ রাইজ টু এ ব্যাকটেরিয়াল সেল, এবং তার ফলে এন্ডোস্পোর থেকে নতুন ব্যাকটেরিয়াল সেল তৈরি হয়। ইট ইজ কল্ড রিপ্রোডাকশন উইদাউট মাল্টিপ্লিকেশন। তো এই ঘটনাকে আমরা বলবো রিপ্রোডাকশন উইদাউট মাল্টিপ্লিকেশন, কারণ একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে একটাই এন্ডোস্পোর তৈরি হয়। এবং এন্ডোস্পোর ইজ আ হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার ডিউ টু প্রেজেন্স অফ ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড ইন ইটস ওয়াল। তাহলে এন্ডোস্পোরের স্ট্রাকচার যদি আমরা দেখি, কটেক্স বলে একটা লেয়ার আছে, এবং সেই কটেক্সে ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড প্রধানত থাকে, ডিপোকোলিনেট বা ডিপোকোলিনিক অ্যাসিড প্রধানত থাকে, এবং সেই কারণের জন্যই এই এন্ডোস্পোর কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট হয়, মানে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্ট হয়। এবং এন্ডোস্পোর কম্প্রাইজ দ্য সেভারাল লেয়ার্স, অনেকগুলো লেয়ার্স কিন্তু এন্ডোস্পোরের মধ্যে আমরা দেখতে পাই। একটু এন্ডোস্পোরের জেনারেল স্ট্রাকচার দেখে নাও। দেখো এন্ডোস্পোরের একদম ভিতরের দিকে যে অংশ, এবং সেখানে দেখতে পাচ্ছ যে ক্রোমোসোম আছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্ট্রাকচার আছে। তো এই যে জায়গাটা, তো একেই আমরা বলবো কোর। তাহলে একদম ভিতর থেকে বাইরেটা দেখো, এন্ডোস্পোরের একদম ভিতরে সাইটোপ্লাজম যেটাকে বলা হয়, তো সেই জায়গাতে আমরা ক্রোমোসোম দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্ট্রাকচার দেখতে পাই, তো এটাকেই বলা হয় কোর। এবং এই কোরকে কভার করে রাখে একটা ভিতরে মেমব্রেন, তো তার নাম হচ্ছে ইনার মেমব্রেন। প্রকৃতপক্ষে এটা প্লাজমা মেমব্রেন। যেরকমভাবে কোনো অর্গানিজমসের সেলকে যদি আমরা স্টাডি করি, নর্মাল যে সেল, তাহলে সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং তার বাইরে প্লাজমা মেমব্রেন থাকে, রাইট? এবং এই প্লাজমা মেমব্রেনের বাইরে প্রধানত জাম সেল ওয়াল বা সেল ওয়াল থাকে। তাহলে নর্মাল ব্যাকটেরিয়াল সেলের মতো এই রেড স্ট্রাকচার, রাইট? তাহলে প্রথমে থাকবে কোর এবং তারপরে থাকবে প্লাজমা মেমব্রেন, যেটাকে আমরা ইনার মেমব্রেন বলবো এন্ডোস্পোরের ক্ষেত্রে, আর বাইরের দিকে থাকবে আউটার মেমব্রেন বা যেটাকে বলা হয় জাম সেল ওয়াল। এরপরে দেখো এই জাম সেল ওয়ালের বাইরে একটা স্পেশাল লেয়ার তৈরি হয়, তো তার নামই হচ্ছে কটেক্স। এন্ডোস্পোর যখন তৈরি হয় তোমাকে জানতে হবে যে এই কটেক্স কিভাবে তৈরি হচ্ছে। তাহলে আউটার মেমব্রেন মানে ইনার মেমব্রেন যেটা মানে, তাহলে দেখো জাম সেল ওয়ালের বাইরের দিকে প্রধানত কটেক্সের ডেভেলপমেন্ট ঘটে, এবং এই কটেক্সের মধ্যে কি থাকে? কটেক্সের মধ্যে ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড থাকে, এবং সেই কারণের জন্য এন্ডোস্পোর হাইলি রেজিস্ট্যান্ট হয়। এবং এই কটেক্স প্রধানত দুটো মেমব্রেন দিয়ে কভার থাকে, একটা ইনার স্পোর কোট এবং আর একটা আউটার স্পোর কোট। তাহলে কটেক্স মানে স্পোর তৈরি হয়ে যাচ্ছে, এটা স্পোর লেয়ার হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে আরো দুটো লেয়ার থাকবে, একটা ইনার স্পোর কোট আর একটা আউটার স্পোর কোট। তোমাকে জানতে হবে এই সমস্ত মেমব্রেনগুলো কিভাবে তৈরি হচ্ছে, এটাই প্রধানত এন্ডোস্পোর ফরমেশনে পড়তে হয়। এবং আউটার স্পোর কোটের বাইরে কোনো কোনো ক্ষেত্রে আরো একটা লেয়ার থাকে, তো তাকেই আমরা বলবো এক্সোস্পোরিয়াম। ওকে, তাহলে একটু ডিসক্রিপশনটা একটু দেখে নাও। দেখো
এন্ডোস্পোর প্রধানত দেখো বলছে কোর অর দ্য সাইটোপ্লাজম এবং তার মধ্যে প্রধানত ডিএনএ থাকে এবং এই কর্টেক্স দেখো কোর ইজ ওয়ার্ল্ড অফ ফ্রম দ্য কর্টেক্স বাই ইনার মেমব্রেন অ্যান্ড জার্ম সেল ওয়াল। তাহলে কোর প্রধানত কর্টেক্স থেকে, সুতরাং দুটো মেন জায়গা এন্ডোস্পোরের, একটা কর্টেক্স আর একটা হচ্ছে কোর। তো কোর আর কর্টেক্স কি দিয়ে সেপারেটেড থাকবে, ওয়ার্ল্ড কি দিয়ে থাকবে, দেখো ইনার মেমব্রেন এবং তার সঙ্গে সঙ্গে আউটার জার্ম সেল ওয়াল। এবং ইনার মেমব্রেন লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। সুতরাং ইনার মেমব্রেন এবং জার্ম সেল ওয়াল হচ্ছে সেল ওয়াল অফ দ্য ফিউচার ভেজিটেটিভ ব্যাকটেরিয়াম এনভেলপ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা দেখে নিলাম। এরপর দেখো কর্টেক্স মানে কি, দ্য কোর ইজ কভার্ড বাই এ আউটার থিক লেয়ার, তো তাকেই আমরা বলবো কর্টেক্স। তার মানে কোরের বাইরের দিকে কর্টেক্স থাকে এবং কর্টেক্সের মধ্যে ক্যালসিয়াম ডিপোকোলিনেট এবং তার সঙ্গে সঙ্গে পেপটাইডোগ্লাইকান থাকে। এবং কোর প্রধানত দুটো স্পোর কোট দিয়ে তৈরি, মানে কভারিং থাকে। কোর বলতে আই মিন কর্টেক্স। তো কর্টেক্স প্রধানত দুটো কভারিং দিয়ে কভার থাকে, তো তাকেই বলা হয় স্পোর কোট। এবং আউটার যে স্পোর কোট আছে তার কম্পোনেন্ট হচ্ছে লিপিড এবং প্রোটিন, আর ইনার যে স্পোর কোট আছে তার কম্পোনেন্ট লিপিড, প্রোটিন এবং সালফার। এবং কর্টেক্সের মধ্যে কিন্তু ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড এবং পেপটাইডোগ্লাইকান থাকে। কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই কর্টেক্সের বাইরের দিকে বা যে স্পোর যে কোট দেখলে তো তার বাইরের দিকে লেয়ার থাকে, তো তাকে বলা হয় এক্সোস্পোরিয়াম। যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ক্ষেত্রেই এক্সোস্পোরিয়াম দেখতে পাই। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস যেটা প্রধানত ক্রাউন গল ডিজিজ ঘটায়, যার মধ্যে টিউমার ইনডিউসিং প্লাজমিড থাকে, তো সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এক্সোস্পোরিয়াম দেখতে পাই। এরপর দেখো এন্ডোস্পোর কিভাবে তৈরি হয়। দেখো বাইনারি ফিশনে আমরা কি দেখেছিলাম, বাইনারি ফিশনে কোনো একটা ব্যাকটেরিয়ার যে ডিএনএ থাকে সেই ডিএনএ রেপ্লিকেশন হয় এবং সেই রেপ্লিকেশন হয় এবং তারপরে মিড লাইন থেকে প্রধানত একটা সেপ্টাম তৈরি হয় এবং তার ফলে ব্যাকটেরিয়াল সেল প্রধানত দুটো ইকুয়াল হাফে বিভক্ত হয়ে যায়। তো এই ঘটনাকেই আমরা বলবো বাইনারি ফিশন। কিন্তু যখন এন্ডোস্পোর ফরমেশন হয় তখন এই ডিএনএর তো রেপ্লিকেশন হয়, কিন্তু এক্ষেত্রে এই যে সেপ্টাম যেটা আছে সেটা মাঝামাঝি তৈরি হয় না, সেটা প্রধানত একটা সেপ্টাম একটু ধারে তৈরি হয় এবং তার ফলে একটা পোর্শন ছোট হয় ব্যাকটেরিয়াল সেলের আর একটা পোর্শন বড় হয়, রাইট। এবং একেই আমরা বলবো পোলারিটি। তাহলে দেখো এন্ডোস্পোর প্রধানত আনফেভারেবল কন্ডিশনে তৈরি হয় এবং এন্ডোস্পোর ভেজিটেটিভ সেলের মধ্যে তৈরি হয়। এন্ডোস্পোর তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো স্পোরোজেনেসিস। এন্ডোস্পোর ফরমেশনটা আমি একটু ধীরে ধীরে বলছি, এটা বোঝার আছে, ঠিক আছে। সো ইট ইজ নট রিপ্রোডাকশন এবং ব্যাকটেরিয়া ডু নট ডিভাইড। এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু ডিভিশন হচ্ছে না, তো সেই জন্য এটা কিন্তু রিপ্রোডাকশন নয়। প্রথমে কি হচ্ছে, পেরেন্ট ক্রোমোসোম প্রথমে রেপ্লিকেট এবং রেপ্লিকেশন করবে টু ফর্ম দ্য টু আইডেন্টিক্যাল ক্রোমোসোম। প্রথমে দুটো আইডেন্টিক্যাল ক্রোমোসোম তৈরি করবে এবং এই দুটো আইডেন্টিক্যাল ক্রোমোসোম ট্রান্সফর্মড ইনটু এ কম্প্যাক্ট নিউক্লিয়েড। তাহলে দুটো ক্রোমোসোম মিলে একটা কম্প্যাক্ট নিউক্লিয়েড তৈরি হবে, তো তাকেই আমরা বলবো অ্যাক্সিয়াল ক্রোমাটিন ফিলামেন্ট। এরপরে কি হবে, দ্য ইনগ্রোথ অফ দ্য প্লাজমা মেমব্রেন টুয়ার্ডস দ্য ওয়ান পোল। তার মানে একটা পোলে এবার প্লাজমা মেমব্রেন ইনগ্রোথ ঘটবে, যেরকম ভাবে বাইনারি ফিশন হয়েছিল, অর্থাৎ একটা সেপ্টাম তৈরি হবে এবং তার ফলে একটা ছোট আর একটা বড় রিজিয়ান্স তৈরি হবে। দেখো প্রথম যে ঘটনা তাহলে আমরা যেটা দেখলাম, তো সেটা হচ্ছে যে ডিএনএ ডিভিশন ঘটলো এবং এই দুটো ডিএনএ অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করছে। তো প্রথমে এক্ষেত্রে মাদার সেল আমরা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে মাদার সেল। তো মাদার সেলের মধ্যে ডিএনএ থাকে, তার সঙ্গে সঙ্গে প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল ইত্যাদি থাকে। তাহলে প্রথমেই এই ডিএনএ রেপ্লিকেশন ঘটবে এবং তার ফলে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হবে। এরপরে ইনিশিয়েশন অফ সেপ্টাম। এই সেপ্টাম কিন্তু ব্যাকটেরিয়াল সেলের মাঝখানে তৈরি হচ্ছে না, এটা একটা ধার থেকে তৈরি হচ্ছে, ওকে। এবং এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে সেল ওয়াল আছে, মানে মাদার যে সেল ওয়াল আছে, এই যে মাদার যে এক্ষেত্রে মেমব্রেন দেখতে পাচ্ছি, তো এই মেমব্রেন এবার ফোর স্পোর একটা তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা একটুখানি একটু তোমার ডিসক্রিপশনটা একটু দেখে নাও, দেখো। এবং তার ফলে complete septum divide the mother cell into large and small portion. The small portion with its cytoplasm and the DNA form the four spore. অর্থাৎ এই যে ছোট্ট যে পোর্শন যেটা তৈরি হচ্ছে, এই ছোট পোর্শনের মধ্যে যে সাইটোপ্লাজম এবং তার যে ডিএনএ আছে, তো একেই আমরা বলবো ফোর স্পোর, রাইট। এবার দেখো বলছে মাদার সেল, তাহলে এই ফোর স্পোরের মধ্যে নিশ্চয়ই মেমব্রেন থাকবে, বাইরে কিন্তু সেল ওয়াল আছে, মাদার সেলের সেল ওয়াল বাইরে আছে আর এটা প্লাজমা মেমব্রেন আছে। তাহলে সাইটোপ্লাজমকে তো অবশ্যই প্লাজমা মেমব্রেন দিয়ে কভার থাকতে হবে। সুতরাং ফোর স্পোর যেটা প্রথম তৈরি হচ্ছে, ফোর মানে হচ্ছে আগে যেটা তৈরি হচ্ছে, এই যে আগে যে সেলটা আছে, তো সেই ফোর স্পোরের মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং সেটা কভার থাকে প্লাজমা মেমব্রেন দিয়ে, ওকে। এরপরে দেখো, এরপরে মাদার সেল, যেহেতু এটা প্লাজমা মেমব্রেন আছে, তার মানে অবভিয়াসলি এ কিন্তু ফ্যাগোসাইটোসিস করতে পারবে। মাদার সেল এনগালফ দ্য ফোর স্পোর। এবার এই মাদার সেল এবার ফোর স্পোরকে এনগালফ করবে এবং সারাউন্ডিং উইথ এ সেকেন্ড মেমব্রেন, সো ফোর স্পোর কভার্ড বাই ডাবল লেয়ার সেল মেমব্রেন। তাহলে দেখো এক্ষেত্রে ফোর স্পোর একটা ছিল তার নিজের মেমব্রেন আর একটা মাদার সেলের মেমব্রেন, ঠিক আছে। এবং তার ফলে একটা ডাবল লেয়ার্ড প্লাজমা মেমব্রেন
যুক্ত 4 স্পোর স্ট্রাকচার তৈরি হবে। এরপরে কি হবে, ক্রোমোজোম অফ দ্য মাদার সেল ডিসইন্টিগ্রেট। দেখো ক্রোমোজোম অফ দ্য মাদার সেল এক্ষেত্রে নষ্ট হয়ে গেল, তাহলে মাদার সেলের ক্রোমোজোম নষ্ট হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু প্লাজমা মেমব্রেন মাদার সেলের আছে, এবং তার ফলে 4 স্পোরও কিন্তু এক্ষেত্রে ডাবল মেমব্রেনাস স্ট্রাকচারে পরিণত হয়েছে। ঠিক আছে, বলছে ক্রোমোজোম অফ দ্য মাদার সেল ডিসইন্টিগ্রেট এবং 4 স্পোর ডেভেলপ এ কটেক্স লেয়ার অফ দ্য পেপটাইডোগ্লাইকান বিটুইন অরিজিনাল 4 স্পোর মেমব্রেন এন্ড দ্য মেমব্রেন ফ্রম দ্য মাদার সেল। তার মানে 4 স্পোরের মধ্যে যে দুটো মেমব্রেন ছিল, একটা ভিতরে যে মেমব্রেন ছিল সেটা 4 স্পোরের মেমব্রেন, আর বাইরে দিকে মাদার সেলের মেমব্রেন, তাহলে 4 স্পোরের মেমব্রেন এবং মাদার সেল মেমব্রেনের মাঝামাঝি অংশে কটেক্স লেয়ার কিন্তু তৈরি হয়। ঠিক আছে, একটু ছবির সাহায্যে দেখো, দেখলে বুঝতে পারবে। সুতরাং এটা হচ্ছে অরিজিনাল 4 স্পোর মেমব্রেন, রেড কালারে যেটা এঁকেছি, এবং তার বাইরের দিকে মাদার সেল মেমব্রেন। তাহলে এই দুটোর মাঝখানে প্রধানত কটেক্স তৈরি হয়। ঠিক আছে, কটেক্সের মধ্যে আমরা কি দেখেছিলাম, কটেক্সের মধ্যে ক্যালসিয়াম ডিপোকোলিনিক অ্যাসিড থাকে এবং তার সঙ্গে সঙ্গে পেপটাইডোগ্লাইকান থাকে। বলছে ডিপোকোলিনিক অ্যাসিড ইজ সিনথেসাইজড এন্ড দ্য ক্যালসিয়াম ইজ ইনকর্পোরেটেড ইনটু দ্য স্পোর কোট, রাইট। তাহলে কোর থেকে কোর মেমব্রেন, তারপরে কটেক্স, এবং তারপরে স্পোর কোট তৈরি হচ্ছে। এরপরে দেখো, আচ্ছা ডিপোকোলিনিক অ্যাসিড, আচ্ছা এরপরে সুতরাং এই যে জায়গাতে আছে, তাহলে দেখো এরপরে এই কটেক্সের বাইরের দিকে এবার স্পোর কোট যেটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোর মেমব্রেন এবং স্পোর কোট এক্ষেত্রে তৈরি হচ্ছে। তো এরকম ভাবেই প্রধানত কোনো ব্যাকটেরিয়ার মধ্যে এন্ডোস্পোর তৈরি হয়। আরো একবার বিষয়টা বলছি, ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই যে মাদার সেল আছে তার ডিএনএ রেপ্লিকেশন করে, এবং এই দুটো ডিএনএ মিলে প্রথমে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয়, এবং তারপরে একটা সেপ্টাম তৈরি হয়, এবং এই সেপ্টাম ব্যাকটেরিয়াল সেলকে আনইকুয়াল ডিভাইড করে। কিন্তু এক্ষেত্রে সেল ওয়ালের কোনো ডিভিশন হয় না, জাস্ট প্লাজমা মেমব্রেন ইনভ্যাজিনেট করবে, এবং তার ফলে 4 স্পোর বলে একটা স্ট্রাকচার তৈরি হবে। তো এটা কিন্তু মাদার ব্যাকটেরিয়াল সেলের প্লাজমা মেমব্রেন এবং তার সঙ্গে সঙ্গে তার ক্রোমোসোম, এবং মাদার সেল এবার এই 4 স্পোরকে এবার এনগালফ করে নেবে, এবং তার ফলে 4 স্পোর একটা ডাবল মেমব্রেনাস স্ট্রাকচারে পরিণত হবে, এবং এই ডাবল মেমব্রেনাস স্ট্রাকচারের মধ্যবর্তী স্থানে প্রধানত কটেক্সের ডেভেলপমেন্ট ঘটবে, এবং কটেক্স পরবর্তীকালে আবার দুটো মেমব্রেন বা স্পোর কোট দিয়ে আবার কভার্ড হবে, রাইট। সুতরাং কটেক্সের ডেভেলপমেন্ট অরিজিনাল 4 স্পোর মেমব্রেন এবং তার সঙ্গে সঙ্গে মাদার সেল মেমব্রেনের মাঝামাঝি অংশে প্রধানত এই কটেক্সের ডেভেলপমেন্ট ঘটে, এবং এইভাবেই ব্যাকটেরিয়ার মধ্যে জেনারেলি এন্ডোস্পোর তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন আমরা দেখলাম, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেমন এক্ষেত্রে বাইনারি ফিশন যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে বার্ডিং দেখলাম, এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট জিনিস, তো সেটাই হচ্ছে তাদের এন্ডোস্পোর ফরমেশন। এবং ব্যাকটেরিয়া দুই রকমের স্পোরই কিন্তু তৈরি করতে পারে, একটা এক্সোস্পোর আর একটা এন্ডোস্পোর। তোমাকে মনে রাখতে হবে যে এন্ডোস্পোর কারা তৈরি করে, যে বিষয়টা বলছিলাম এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, সেই জন্য আবারও বলছি এন্ডোস্পোর প্রধানত কারা তৈরি করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে এন্ডোস্পোর ফরমেশন রেস্ট্রিক্টেড টু 6 ব্যাকটেরিয়াল জেনেরা ইনক্লুডিং দুটো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ব্যাসিলাস এবং ক্লস্টেরিয়াম, বিসি দিয়ে মনে রাখবে। ঠিক আছে, যে দুটো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করে, ব্যাসিলাস এবং ক্লস্টেরিয়াম। ইকোলাই কিন্তু কোনো রকম এন্ডোস্পোর তৈরি করে না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। তো ব্যাকটেরিয়ার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তো তাকেই আমরা বলবো জেনেটিক রিকম্বিনেশন। ওকে, এবং এই জেনেটিক রিকম্বিনেশন প্রধানত 3টে প্রসেসে হয়, একটা ট্রান্সফরমেশন, একটা কনজুগেশন এবং আর একটা ট্রান্সডাকশন। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন কাকে বলে, দেখো ফ্রেডরিক গ্রিফিথ যে এক্সপেরিমেন্ট করেছিলেন, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট, তো এক্ষেত্রে বলছে আপটেক অফ দ্য ফরেন ডিএনএ ফ্রম ইটস সারাউন্ডিং। তার মানে কোনো একটা ব্যাকটেরিয়াল সেল আছে, এবং এই ব্যাকটেরিয়াল সেল যখন কোনো নেকেড ডিএনএকে যখন সে অ্যাকসেপ্ট করে, তো তখনই তাকে আমরা বলবো ট্রান্সফরমেশন, রাইট। ফর এক্সাম্পল, এ হার্মলেস স্ট্রেন অফ দ্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ক্যান বি transformed into the pneumonia causing cells if the cells are exposed to the DNA from a pathogenic strain, right? সুতরাং এই ঘটনাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন। তাহলে যখন কোনো ব্যাকটেরিয়া সিঙ্গেল ডিএনএ কে যখন ক্যাপচার করছে, এই ডিএনএ কোনো ক্যারিয়ার দিয়েও যেমন প্রবাহিত হয় না, বা কোনো ব্যাকটেরিয়া অন্য ব্যাকটেরিয়াও কিন্তু সেটাকে ক্যারি করে না। সুতরাং আউটসাইডাল কোনো ডিএনএ যখন কোনো ব্যাকটেরিয়াল সেল যখন অ্যাকসেপ্ট করে, তো সেই প্রসেসকেই আমরা বলবো ট্রান্সফরমেশন। এরপরে যেটা দেখবো তো সেটা হচ্ছে ট্রান্সডাকশন। দেখো কোনো একটা ব্যাকটেরিয়াল ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যখন যায় থ্রু ব্যাকটেরিওফাজ, থ্রু ক্যারিয়ার, তো তখনই তাকে বলা হয় ট্রান্সডাকশন। তো ট্রান্সডাকশন কি বলছে, ক্যারি দ্য প্রোক্যারিওটিক জিনস ফ্রম ওয়ান হোস্ট সেল টু অ্যানাদার
and in most cases the transaction result by the accident. ঠিক আছে, তাহলে এই জায়গাতে দেখো একটা ব্যাকটেরিয়াল সেল আছে, ভালো করে একটুখানি দেখে নাও, একটা ব্যাকটেরিয়াল সেল আছে এবং এই ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে ডিএনএ আছে এবং এই ডিএনএ এর মধ্যে দুটো জিন আছে, একটা A+ আর একটা B+, এবং কোনো ব্যাকটেরিওফাজ যখন এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন সেই ব্যাকটেরিওফাজের ডিএনএ এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকে যায়। এরপরে ফাজ ডিএনএ রেপ্লিকেশন করবে, দেখো ফাজ ডিএনএ ক্ষেত্রে রেপ্লিকেশন করবে এবং তার সঙ্গে সঙ্গে হোস্টের যে ডিএনএ আছে এটাও কিন্তু ডিগ্রেডেড হয়ে যাবে। হোস্টের ডিএনএ বলতে এক্ষেত্রে A+ আর B+ জিনযুক্ত ডিএনএ কিন্তু এক্ষেত্রে নষ্ট হয়ে যাবে বা ডিগ্রেডেড হয়ে যাবে, ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, এবং তার ফলে কোনো একটা ফ্র্যাগমেন্টের মধ্যে A+ আবার অন্য একটা ফ্র্যাগমেন্টের মধ্যে B+ থাকবে। এবং যখন ব্যাকটেরিওফাজের যখন হেডের যখন প্যাকেজিং হবে, কোনো একটা হেড হয়তো A+ জিনকে নিয়ে নিল, আবার কোনো একটা হেড হয়তো B+ জিনকে নিয়ে নিল, তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়া যার মধ্যে A+ এবং B+ জিন আছে তারা কিন্তু ডোনর ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে, এবং সেই ডোনর ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কে তার জিনকে কে নিয়ে নিচ্ছে, ব্যাকটেরিওফাজ। এরপরে এই ব্যাকটেরিওফাজ যখন নতুন একটা রেসিপিয়েন্ট সেলকে যখন অ্যাটাক করবে, দেখো এটা একটা নতুন ব্যাকটেরিয়া এবং সেই ব্যাকটেরিয়াকে যখন এই ব্যাকটেরিওফাজ অ্যাটাক করছে, ধরে দেখো এই ব্যাকটেরিয়ার মধ্যে A+ জিন আছে, কার জিন, এই যে ডোনর ব্যাকটেরিয়ার জিন, এই A+ জিনটা। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার মধ্যে যখন ব্যাকটেরিওফাজের ডিএনএ যখন ঢুকে যাবে তার মধ্যে A+ জিন থাকবে, কিন্তু এই যে রেসিপিয়েন্ট যেটা আছে মানে যেটা অ্যাকসেপ্ট করছে এই ডিএনএ কে, তার মধ্যে যে জিন আছে A- আর B-, তাহলে ব্যাকটেরিওফাজের ডিএনএ যখন ঢুকছে তখন এই জায়গাতে A+ জিন আছে। এরপরে দেখো এই জায়গাতে ক্রসিং ওভার হচ্ছে, অর্থাৎ ক্রসিং ওভার মানে কি, জিনের এক্সচেঞ্জ হচ্ছে, এবং তার ফলে A- এদিকে A+ চলে যাবে, তাহলে A- এর জায়গায় A+ চলে আসবে। সুতরাং এই যে রেসিপিয়েন্ট যে সেল আছে তার জেনেটিক কনস্টিটিউয়েন্ট যেটা ইনিশিয়ালি ছিল A-, B-, সেটা কিন্তু এখন হয়ে যাচ্ছে A+ আর B-, তার মানে এর জেনেটিক মেকআপ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই রকম প্রসেসে যখন ব্যাকটেরিয়ার জেনেটিক রিকম্বিনেশন হয় থ্রু ব্যাকটেরিওফাজের সাহায্যে, তো তখনই তাকে আমরা বলবো ট্রান্সডাকশন, রাইট? সো during process of transduction actually bacteriophage carry few genes from donor DNA from donor cell to the recipient cell. So in case of transformation actually bacteria take up any naked DNA from outside, but in case of transduction bacteriophage carry DNA from donor bacterial cell to a recipient bacterial cell, and by process of transduction the genetic makeup of a recipient bacterial cell will be changed. Okay, so this is actually process of transduction, এবং রিমেম্বার ইন ট্রান্সডাকশন সবসময় কিন্তু ক্যারিয়ার লাগে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কনজুগেশন। দেখো কনজুগেশনে কিন্তু দুটো ব্যাকটেরিয়াল সেল লাগে, এবং এই কনজুগেশন প্রধানত দু রকমের কনজুগেশন আমরা দেখতে পাই। সুতরাং কনজুগেশন এন্ড দ্য ট্রান্সফার অফ অ্যান F প্লাসমিড, এবং তার সঙ্গে সঙ্গে কনজুগেশন এন্ড ট্রান্সফার অফ দ্য পার্ট অফ HFR ব্যাকটেরিয়াল সেল। আচ্ছা, HFRটা আমি একটু পরে আসছি, আগে প্রথমে কনজুগেশনটা বলে দিই। ধরে দেখ এখানে দুটো ব্যাকটেরিয়া আছে এবং একটা ব্যাকটেরিয়াকে আমরা বলবো A+ ব্যাকটেরিয়া, কারণ এই ব্যাকটেরিয়ার মধ্যে যেরকম নর্মাল ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু 1 থেকে 20টা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, তো তাকেই আমরা বলবো প্লাসমিড। এবং এই প্লাসমিড বিভিন্ন রকমের হতে পারে, এক্ষেত্রে যে প্লাসমিড আমরা দেখছি তো সেটাই হচ্ছে A প্লাসমিড বা ফার্টিলিটি প্লাসমিড, এবং এই প্লাসমিডও কিন্তু একটা ডাবল স্ট্যান্ডার্ড সিঙ্গেল সার্কুলার ডিএনএ মলিকিউল। তো প্রথমেই যখন কনজুগেশন হবে, কনজুগেশন মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো, প্রথমেই দুটো ব্যাকটেরিয়াল সেল একদম কাছাকাছি আসবে এবং তারপরে তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে, একটা মেটিং ব্রিজ তৈরি হবে। এই ব্রিজটা কে করে, আগের দিন বলেছিলাম সেক্স পিল্লি করে। সুতরাং A+ যে ব্যাকটেরিয়া আছে যার মধ্যে F প্লাসমিড আছে, তার সারফেসে কিন্তু অসংখ্য সেক্স পিল্লি থাকে, এবং এই A+ সেল যখন F- সেলের কাছে আসে যার মধ্যে F- নেই, তারপরে কি হবে, এদের মধ্যে একটা মিটিং ব্রিজ তৈরি হবে। এরপরে এই যে A+ যে প্লাসমিড আছে সেই A+ প্লাসমিডের ডিএনএর কোনো একটা অংশের মধ্যে একটা নিক তৈরি হবে, একটা কেটে যাবে একটা পোর্শন, এবং রোলিং সার্কেল মডেল অফ রেপ্লিকেশন করবে সেটা এই রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়াল সেলের মধ্যে A+ প্লাসমিড ঢুকতে থাকবে, একটা সিঙ্গেল স্ট্র্যান্ড এক্ষেত্রে ঢুকবে, এবং যখন ঢুকতে থাকবে তখন তার কিন্তু রেপ্লিকেশন হবে, এবং তার ফলে একটা নতুন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে কোথায়, F- সেলে। সুতরাং এক্ষেত্রে ডোনর যে সেল ছিল সেটা কিন্তু A+ সেল, কারণ তার মধ্যে F প্লাসমিড ছিল। তাহলে এই F প্লাসমিড এবার কার মধ্যে ঢুকছে, রেসিপিয়েন্ট F- সেলের মধ্যে ঢুকছে, তাহলে F- cell will be transformed into A+ cell. So by this process the genetic makeup of the F- cell will also be changed. So F- cell actually there were no F plasmid
এবং সেই কারণের জন্যই তাকে আমরা বলছি F মাইনাস সেল। কিন্তু আফটার কনজুগেশন এই F মাইনাস সেলের মধ্যে আমরা প্লাসমিডকে দেখতে পাচ্ছি, F প্লাসমিডকে দেখতে পাচ্ছি। এটা কার থেকে আসছে? এটা আসছে ডোনর ব্যাকটেরিয়া থেকে আসছে। তো এই যে প্রসেস, তো একেই আমরা বলবো নর্মাল কনজুগেশন প্রসেস। এরপরে দেখো বলছে ইন অ্যান এইচএফআর সেল, একটা এইচএফআর সেল কাকে বলবো? তাহলে এই ডোনর নর্মাল হতে পারে এবং এই ডোনর এইচএফআর হতে পারে। এইচএফআর মানে সেটাই যে এই যে কনজুগেশন যে টিউব তৈরি হয়েছে, এই কনজুগেশন টিউব হঠাৎ করে এটা কিন্তু ব্রেক করে যেতে পারে এবং তার ফলে এরকম হতে পারে এ প্লাস জিন যেটা আমরা দেখছিলাম এফ মাইনাস সেলের মধ্যে যেটা ঢুকছিল, অনেক সময় এটা নাও ঢুকতে পারে। ঠিক আছে, তার মানে জিনের এই সামনের দিকের এই পোর্শনটা হয়তো ঢুকলো রেসিপিয়েন্ট সেলের মধ্যে, কিন্তু এ প্লাস জিনযুক্ত পোর্শন হয়তো ঢুকলো না। এই যে হঠাৎ করে যে ব্রেকআপ হয়ে যাওয়া, তো এটাও কিন্তু একটা স্পেশাল টাইপের কনজুগেশন এবং এই কনজুগেশন দেখায় এইচএফআর সেল। সেই জন্যই একে আমরা বলছি ইন অ্যান এইচএফআর সেল দ্য এফ ফ্যাক্টর ইজ ইন্টিগ্রেটেড ইনটু দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা এইচএফআর ডোনর আছে, সুতরাং এর মধ্যে একটা নর্মাল ক্রোমোসোম আছে, এক্ষেত্রে কোনো এফ প্লাসমিড নেই। ঠিক আছে, তার যে নর্মাল যে ডিএনএ আছে এটা ব্যাকটেরিয়াল ক্রোমোসোম আছে, আর এটা এফ মাইনাস সেল আছে। তো এফ মাইনাস সেলের মধ্যে এক্ষেত্রে এ মাইনাস জিন আছে আর এটা এ প্লাস জিন আছে। তো প্রথমে একটা কনজুগেশন ব্রিজ তৈরি হবে এবং তারপরে এই একটা তার মধ্যে একটা নিক তৈরি হবে। যখন ডিএনএ যখন ট্রান্সফার হয় তখন একটা স্ট্র্যান্ডে কেটে যায় বা একটা নিক তৈরি হয় এবং এর ফলে একটা স্ট্র্যান্ড তখন এই রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকছে এবং যখন ঢুকছে তখন দেখো এ প্লাস একদম শেষের দিকে আছে, তাহলে এবার এই পোর্শনটা ঢুকছে এবং ঢুকতে ঢুকতে এবার এখানে ঢুকে গেল, ঢুকে গিয়ে হঠাৎ করে কনজুগেশন এই যে টিউব আছে এই টিউবটা কিন্তু ভেঙে যাবে এবং যখন ভেঙে গেল তখন দেখো অলরেডি এ প্লাস কিন্তু ঢুকে গেছে। তাহলে এই এ প্লাস জিন কার সামনে চলে আসবে? এই যে রেসিপিয়েন্টের এ মাইনাস জিনের সামনে আসবে এবং এই জায়গাতে ক্রসিং ওভার হবে এবং ক্রসিং ওভার হলে এ মাইনাস তখন এ প্লাসে পরিণত হবে। মানে এই যে তার যে রেসিপিয়েন্ট যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল সেই ডিএনএর মধ্যে এ মাইনাস জিন ছিল, এবার যখন ক্রসিং ওভার হবে তখন সেই এ মাইনাস জিন কেটে বেরিয়ে যাবে এবং তার জায়গায় এ প্লাস জিন থাকবে। তাহলে এই এ প্লাস জিনটা এই রিকম্বিনেন্ট যে এফ মাইনাস ব্যাকটেরিয়া কার থেকে পাচ্ছে? এইচএফআর ডোনর সেল থেকে পাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রধানত কনজুগেশন এন্ড দ্য ট্রান্সফার অফ দ্য পার্ট অফ এন এইচএফআর ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্লাসমিডের ট্রান্সফার, আর এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোসোম মানে ডোনর সেলের ক্রোমোসোম এক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হচ্ছে রেসিপিয়েন্টের মধ্যে। সুতরাং প্রথমে আবার বলছি, প্রথমে আমরা যেটা দেখলাম তো সেটা কিন্তু প্লাসমিড, আর এক্ষেত্রে আমরা যেটা দেখছি তো সেটা হচ্ছে একদম ব্যাকটেরিয়াল ক্রোমোসোম ট্রান্সফার হচ্ছে এবং এই যে কনজুগেশন যে টিউব আছে এই কনজুগেশন টিউব হঠাৎ করে ব্রেক করে যেতে পারে এবং তার ফলে কিছু জিন ডোনর থেকে রেসিপিয়েন্টের মধ্যে যাবে, আবার কিছু জিন নাও যেতে পারে। তো এইরকম টাইপের স্পেশাল টাইপের যে প্রধানত রিপ্রোডাকশন বা রিকম্বিনেশন প্রসেস, তো সেই স্পেশাল টাইপের রিকম্বিনেশন প্রসেস ঘটানোর জন্য যে ডোনর সেল থাকে তো তাকেই আমরা বলবো এইচএফআর সেল। দেখো এ ব্যাকটেরিয়াল সেল দ্যাট হ্যাজ রিসিভড ডোনর ডিএনএ ইজ ইনিশিয়ালি ডিপ্লয়েড। ঠিক আছে, তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়াল সেল যেটা ডোনর ডিএনএ কে যেটা প্রধানত ক্যাপচার করছে, ডোনর ডিএনএ প্রধানত যাচ্ছে, তাহলে এর ফলে কি হচ্ছে? ইনিশিয়ালি এর মধ্যে ডিপ্লয়েড কন্ডিশন তৈরি হচ্ছে অ্যান্ড ফর ইটস পার্ট অফ দ্য জিনোম, তো একেই আমরা বলবো মেরোজাইগোট। তাহলে এই যে পোর্শনটা যেটা পার্সিয়ালি ডিপ্লয়েড কিন্তু বাকি পোর্শন কিন্তু হ্যাপ্লয়েড থাকে। ঠিক আছে, তাহলে এরকম নয় যে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে ক্রোমোসোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, তো যদি জোড়ায় জোড়ায় কোনো ক্রোমোসোম থাকে তাহলে কোনো জিন অবভিয়াসলি ডিপ্লয়েড হবে। তাহলে দেখো এই জায়গাতে যে রেসিপিয়েন্ট যে ব্যাকটেরিয়া আছে তার একটা নর্মাল একটা ডিএনএ আছে, একটা নর্মাল ক্রোমোসোম আছে, কিন্তু একটা পোর্শন অফ দ্য ক্রোমোসোম যেটা রেসিপিয়েন্ট থেকে সে পাচ্ছে, তো সেই জায়গাতে এই পোর্শন অফ ডিএনএ বা ক্রোমোসোম প্রধানত ডিপ্লয়েড। তো সুতরাং এই যে পার্সিয়ালি ডিপ্লয়েড যে কন্ডিশন, তো একেই আমরা বলবো মেরোজাইগোট কন্ডিশন। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে ব্যাকটেরিয়াতে শুধুমাত্র তোমাদের ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার পড়লে হবে না, এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন সম্পর্কেও আইডিয়া নিতে হবে। এরপরে কিছু কিছু অংশ তোমাদেরকে বলবো। দেখো এরপরে ব্যাকটেরিয়ার প্রধানত পুষ্টি মানে নিউট্রিশন। দেখো স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া প্রধানত কারা? দে আর ফ্রি লিভিং ব্যাকটেরিয়া এবং এরা প্রধানত বিভিন্ন অর্গানিক মেটেরিয়ালস মানে পচা অংশ থেকে প্রধানত ফুড কালেকশন করে। তো এরাই স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া, ফাঞ্জির মতো অনেকটা। এবং এই জায়গাতে কিছু টার্ম আছে, দেখো ফার্মেন্টেশন, পিউট্রিফিকেশন এবং ডিকে। এই যে তিনটে টার্ম এগুলো কিন্তু ক্লোজলি রিলেটেড টার্ম, এদের মধ্যে পার্থক্য স্লাইট পার্থক্য আছে, সেটা পড়তে হবে। অ্যানাইরোবিক ব্রেকডাউন অফ দ্য কার্বোহাইড্রেট ইজ অফেন কল্ড অ্যাজ ফার্মেন্টেশন। যখন কার্বোহাইড্রেটের যখন অ্যানাইরোবিক ব্রেকডাউন ঘটে,
কোনো কার্বোহাইড্রেট বা গ্লুকোজের যখন এয়ারোবিক ব্রেকডাউন ঘটে তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, জল ইত্যাদি তৈরি হয়, অর্থাৎ তার অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। গ্লুকোজ প্রথমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং সেই পাইরুভিক অ্যাসিড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে যায় এবং তার ফলে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়, এনএডিপিএইচ তৈরি হয়, এনএডিএইচ তৈরি হয়, এফএডিএইচ2 তৈরি হয় ইত্যাদি। তো সেটা এয়ারোবিক রেসপিরেশন। কিন্তু যখন পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এবং সেই পাইরুভিক অ্যাসিডের যখন অ্যানাইরোবিক ব্রেকডাউন ঘটে, অর্থাৎ তার মধ্যে অ্যালকোহল যদি তৈরি হয় তো তাকেই আমরা বলবো ফার্মেন্টেশন, ঠিক আছে। সুতরাং অ্যানাইরোবিক ব্রেকডাউন অফ দ্য কার্বোহাইড্রেট ইজ অফেন কল্ড অ্যাজ ফার্মেন্টেশন। এছাড়া যদি প্রোটিনের যদি অ্যানাইরোবিক ব্রেকডাউন ঘটে তো তখনই তাকে বলে পিউট্রিফিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাইরোবিক ব্রেকডাউন অফ দ্য প্রোটিনকে আমরা বলবো পিউট্রিফিকেশন এবং এয়ারোবিক ব্রেকডাউন অফ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড ইজ নোন অ্যাজ ডিকে। কোনো জিনিস হয়তো পচে যাচ্ছে, তার মানে এয়ারোবিক ব্রেকডাউন হচ্ছে তার, ঠিক আছে। স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া ইউজফুল অথবা হার্মফুল হতে পারে, এরা ফুড পয়জনিং ঘটায়, অনেক সময় ডিকম্পোজার হিসেবে কাজ করে এবং এদেরকে অনেক সময় নেচার স্ক্যাভেঞ্জার্স বলা হয়। দেখো, বায়োডিগ্রেডেশন অফ দ্য অর্গানিক পলিউটেন্টস লাইক দ্য পেট্রোলিয়াম স্পিলেজ, সিউডোমোনাস, ঠিক আছে। অর্গানিক পলিউটেন্টের প্রধানত বায়োডিগ্রেডেশন ঘটায় কে? সিউডোমোনাস। এরপর দেখো সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি? যখন দুটো অর্গানিজমস যখন মিউচুয়ালি তারা বেনিফিশিয়াল হয়, মানে দুজনে থেকে একটা অপরটার উপকার করে, তো তখনই তাকে বলে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এর পরের ক্লাসেই আমি নাইট্রোজেন সাইকেল আলোচনা করব, সেখানে আরও ডিটেলস এই সম্পর্কে আলোচনা করব। তো এক্ষেত্রে দেখো বলছে মিউচুয়ালি বেনিফিশিয়াল অর্গানিজম প্রধানত থাকে। বলছে ইকোলাই লাইভ ইন এ কমেন্সাল ইন দ্য হিউম্যান ইন্টেস্টাইন। আমরা জানি যে ইকোলাই ব্যাকটেরিয়া প্রধানত হিউম্যান ইন্টেস্টাইনে থাকে এবং ইকোলাই ব্যাকটেরিয়া প্রধানত ভিটামিন B12 প্রোভাইড করে। এক্ষেত্রে কমেন্সালিজম দেখা যায়, মানে +0 ইন্টারাকশন দেখা যায়। এবং দেখো বি ভিটামিন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভিটামিন কে এবং রাইজোবিয়াম নডিউলেটেড রুট অফ দ্য ডিফারেন্ট লেগিউমস। সুতরাং লেগুমিনাস যে সমস্ত প্ল্যান্ট আছে, শিম, মটর ইত্যাদিতে, তাদের রুট নডিউলের মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। এটাও কিন্তু এক রকমের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এবং প্যারাসাইটিক বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের রোগ ঘটায়। দেখো, দ্য ডিজিজ প্রডিউসড আইদার ডিউ টু ব্রেকডাউন অফ দ্য হোস্ট সেলস অর ডিউ টু লিবারেশন অফ দ্য টক্সিন। দ্য টক্সিন মানে বিষাক্ত পদার্থ আবার দুই রকমের হয়। এন্ডোটক্সিন তাহলে কে তৈরি করছে? ভিব্রিও কলেরি, ভিব্রিও ব্যাকটেরিয়া। আর এক্সোটক্সিন কে তৈরি করছে? এন্ডোটক্সিন মানে সেলের মধ্যেই তৈরি হবে টক্সিন, বিষাক্ত পদার্থ। আর এক্সোটক্সিন তৈরি করে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ব্যাসিলাস ব্যাকটেরিয়া। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্রডিউস 90% অফ দ্য হিউম্যান ডিজিজ, ঠিক আছে। তাহলে মানুষের যত রকমের রোগ হয় তার অন্তত 90% এই ব্যাকটেরিয়া ঘটিতই রোগ হয়। সেই জন্যই প্রধানত অ্যান্টিবায়োটিক ডক্টররা ইউজ করেন। কিন্তু কখনো কখনো যদি কোনো ভাইরাস বা অন্য কোনো প্যাথোজেন যদি অ্যাটাক করে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সুতরাং প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্রডিউস 90% অফ দ্য হিউম্যান ডিজিজ, এটুকু মাথায় রাখবে। উদ্ভিদের যে ক্রাউন গল যে ডিজিজ হয়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স এই ক্রাউন গল ডিজিজ ঘটায় এবং সাইট্রাস ক্যাঙ্কার ঘটায় জ্যান্থোমোনাস সাইট্রি। টিউবারকিউলোসিস কে ঘটায়? ছোট থেকেই পড়ে এসছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। লেপ্রোসি ঘটায় মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে। বিউবনিক প্লেগ ঘটায় পাস্তুরেলা পেস্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুপিং কাশি ঘটায় বর্ডেটেলা পার্টোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিফিলিস ঘটায় ট্রিপোনিমা প্যালিডিয়াম। গনোরিয়া হচ্ছে নিসেরিয়া গনোরি। এছাড়া আরও অনেক লিস্ট আছে, কিন্তু যে লিস্ট প্রধানত পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে লিস্ট থেকে, সেটাকেই আমি হাইলাইট করেছি। এরপরে দেখো, এরপরে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে ফুড পয়জনিং। এটা মোস্ট প্রবাবলি তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনেও এই কোয়েশ্চেন্স এসেছিল। তোমরা অনেকে কনফিউশনে ছিলে এই ফুড পয়জনিং কোন ব্যাকটেরিয়া ঘটায়। দেখো ক্লিয়ারলি আমার নোটসের মধ্যে মেনশন করা আছে। বলছে বটুলিজম ইজ কজড বাই অ্যান এনাইরোবিক ব্যাকটেরিয়াম ক্লস্ট্রিডিয়াম botulinum. The bacterium infects the canned food. Common food poisoning is caused by Staphylococcus aureus. তাহলে দেখো যেগুলো ক্যান্ড ফুড, যেগুলো যে সমস্ত ফুডগুলো প্যাকেটজাত ফুড, তো সেই সমস্ত ফুডেতে প্রধানত ফুড পয়জনিং ঘটায় ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। আর নর্মালি যে ফুড পয়জনিং যেটা হয়, কমন ফুড পয়জনিং ইজ কজড বাই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম এরা প্রধানত ফুড পয়জনিং এর সঙ্গে রিলেটেড, মানে খাদ্যকে বিষাক্ত করে দেয় এরা, ঠিক আছে। দেখো ওভার 90% অফ দ্য হিউম্যান অ্যান্ড দ্য এনিম্যাল ডিজিজ আর কজড বাই ব্যাকটেরিয়া অ্যান্ড ওভার 40% অফ দ্য প্ল্যান্ট ডিজিজ ডিউ টু দেম। এরপর দেখো নেচার স্ক্যাভেঞ্জার্স হিসেবে কাজ করে। অ্যালং দ্য স্যাপ্রোফাইটিক ফাঞ্জি, স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া কজ দ্য ডিকে অ্যান্ড ডিকম্পোজিশন অফ দ্য ডেড বডিজ অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। অবভিয়াসলি তারা প্ল্যান্টস এবং অ্যানিমালসের যে ডেড বডি আছে তার উপর কাজ করে পরিবেশের উপাদানগুলোকে পরিবেশেই ফিরিয়ে দেয়।
এবং ব্যাকটেরিয়া নাইট্রোজেন সাইকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখো, ব্যাসিলাস ভালগারিস রিলিজ দ্য অ্যামোনিয়া ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড। সুতরাং ব্যাসিলাস ভালগারিস কিন্তু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এখান থেকে মনে রাখবে একটা না একটা প্রশ্ন দেওয়া হবেই নাইট্রোজেন সাইকেল থেকে। কোন ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিফাইং, কোনটা নাইট্রিফাইং, এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। ধরা যাক তুমি ব্যাকটেরিয়ার কিছু তুমি পড়তে পারছো না, তোমার পড়ার সময় নেই, তখন এরকম ক্ষেত্রে তুমি ব্যাকটেরিয়ার সেল ওয়াল পড়বে এবং তার সঙ্গে সঙ্গে যে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া আছে তার লিস্ট পড়বে, কোনটা এন্ডোটক্সিন তৈরি করে সেই রকম ব্যাকটেরিয়ার কিছু এক্সাম্পল পড়বে। এর সাথে সাথে এই যে নাইট্রোজেন ফিক্সড যে সমস্ত করে, যে সমস্ত ব্যাকটেরিয়া, তাদের এক্সাম্পলগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। এই কয়েকটা অংশ ভালো করে ফোকাস করলেই কিন্তু আমার মনে হয় সেখান থেকেই প্রধানত কোয়েশ্চেন্স দেওয়া হয় যেগুলো বললাম। এবং দেখো, ব্যাসিলাস ভালগারিস তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস অক্সিডাইজ অ্যামোনিয়াম সল্ট টু দ্য নাইট্রাইট, মানে অ্যামোনিয়াম সল্টকে নাইট্রাইটে পরিণত করে। দ্য নাইট্রাইট এবার নাইট্রেটে পরিণত হয় নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসিস্টিস দিয়ে। ঠিক আছে, সুতরাং এরা কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেমন ফ্রি লিভিং হতে পারে, যেমন অ্যাজোটোব্যাক্টার, বেইজিরিঙ্কা, ক্লস্টেরিয়াম, মানে এরা ফ্রি লিভিং, এরা কোনো অর্গানিজমসের সঙ্গে এরা রিলেটেড থাকে না বা রুট নডিউলের মধ্যে থাকে না, এরা হচ্ছে স্বাধীনজীবী নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। অ্যাজোটোব্যাক্টার, বেইজিরিঙ্ক এবং ক্লস্টেরিয়াম, পাস্তুরিয়ানাম। ঠিক আছে, এ বি সি। এরপরে দেখো সিম্বায়োটিক, দেখো রাইজোবিয়াম, রুট নডিউলস অফ দ্য নাম্বার অফ লেগিউমস, এবং রুট নডিউলস কন্টেনিং দ্য সিম্বায়োটিক নাইট্রোজেন ব্যাকটেরিয়া অলসো অকার ইন ক্যাসুয়ারিনা অ্যান্ড দ্য অ্যালনাস। ঠিক আছে, এবং রুট ক্যাসুয়ারিন এবং অ্যালনাসেও কিন্তু রুট নডিউল দেখা যায়। রুট লিফ নডিউলস কন্টেনিং সাচ ব্যাকটেরিয়া আর ফাউন্ড ইন আর্ডিসিয়া। তাহলে লিফ নডিউল কোথায় দেখা যায়? আর্ডিসিয়াতে দেখা যায়। ওকে, এর সঙ্গে সঙ্গে দেখো ডেয়ারি ইন্ডাস্ট্রিতে দেখো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস কনভার্ট দ্য মিল্ক সুগার ইনটু দ্য ল্যাকটোজ, মানে মিল্ক, দুধের মধ্যে যে সুগার থাকে তার নাম হচ্ছে ল্যাকটোজ, এবং সেই ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, যেটা সেটাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এবং তার ফলে দুধ থেকে দই হয়। ল্যাকটিক অ্যাসিড ইজ কমার্শিয়ালি গট ফ্রম দ্য অ্যামোনিয়েটেড সুগার সলিউশন থ্রু ফার্মেন্টেশন কস্ট বাই ল্যাক্টোব্যাটিলাস ডালব্রুকি। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং অ্যাসিটিক অ্যাসিড সিনথেসাইজ যে ব্যাকটেরিয়া তার নাম অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। দেখো কোনো কোনো ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, যেমন স্ট্রেপ্টোমাইসিস থেকে যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, যেমন স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন ইত্যাদি। আর ভিটামিনস দেখো রাইবোফ্লাভিন আর ফর্মারলি প্রিপেয়ার্ড ফ্রম দ্য ক্লস্টেরিয়াম বিউটাইলিকাম, এবং কোভালামিন ইজ অবটেন ফ্রম দ্য ব্যাকটেরিয়া ব্যাসিলিয়াস মেগাথেরিয়াম। তাহলে এই যেগুলো আমি এক্ষেত্রে হাইলাইট করেছি, এই অংশগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। সুতরাং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLST এর বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখবে যে মাইক্রোবায়োলজি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এবং আমার যেটা সাজেশনস, যে বোটানি পড়া এরকমভাবেই স্টার্ট করো, একদম মাইক্রোস্কোপিক লেভেল থেকে ম্যাক্রোস্কোপিক লেভেলে স্টার্ট করলে তোমাদের সুবিধা হবে। তাহলে মাইক্রোবায়োলজিতে তোমরা জানো যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন সাইকেল আছে। তো আমি ভাইরাস যেমন আগের দুটো ক্লাসে আমি কমপ্লিট করেছি, আজকে ব্যাকটেরিয়া কমপ্লিট করলাম, এর পরের দিন আমরা নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং আমি আবারও বলছি, আমার একটু শরীর খারাপ থাকার জন্য তো আমি মে মাসে প্রধানত তোমাদের যে বলেছিলাম ক্লাস শুরু করবো, লাইভ ক্লাস, সেটা করতে পারছি না। যখন একটু শরীরটা সুস্থ হচ্ছে তখন আমি ভিডিওগুলো আপলোড করছি। একটু শরীর আমার ঠিক হলেই আমি যেরকম বলেছিলাম যে আমি লাইভ ক্লাস শুরু করব, নিশ্চয়ই আমি শুরু করব। এবং তোমরা এই যে ধৈর্য ধরে আছে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছু করার নেই, তো সেই কারণের জন্য একটু হয়তো তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হচ্ছে। সমস্ত কিছু আপডেট আমার যে বাইরে নির্মল নিউজ বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেখানেই দেব, এবং জেনারেলি সেখানেও দিই। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত নোটসগুলো, এই নোটসগুলো কিন্তু তোমরা অনেকেই পারচেস করেছো। আমার যেটা সাজেশনস, যে নোটগুলো একটু কালেকশন করে নাও, কোন অংশগুলো পড়বে এখন থেকে ঠিক করে নাও। তোমার কাছে যদি সোর্স থাকে তাহলে প্রিপারেশান খুব তাড়াতাড়ি নিতে পারবে, আর যদি সোর্স যদি না থাকে তাহলে প্রিপারেশান নেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যাদের কাছে নোটস নেই, তোমাদের যদি নিজস্ব নোটস থাকে তো সেই নিজস্ব নোটস সাফিসিয়েন্ট, সেটাও পড়তে পারো। আমি যে অংশগুলো ইম্পর্টেন্ট বলছি তোমার নোটসে, সেখান থেকে সেই অংশগুলো তোমরা পড়ে ফেলবে। আর কেউ যদি নোটস যদি পারচেস করতে চাও তাহলে 8348091202 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLST জুলজি, ফিজিওলজি এবং বোটানি এই তিনটে সাবজেক্টেরই কমপ্লিট নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। সুতরাং
তোমরা এগুলো কালেকশন করে নিলে আমার মনে হয় তোমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে। এই নোটস থেকেই প্রধানত আমি পড়াচ্ছি, যে নোটস আমি স্টুডেন্টসদেরকে প্রোভাইড করি, তো সেই নোটস থেকেই তোমাদের পড়াচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।